আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক সংবাদমঞ্চের শ্রোতা মণ্ডলী, আলোচনায় আপনারা আপনাদের আমাদের এই প্রোগ্রামটি সকলকে যে যেখান থেকে আমন্ত্রণ দেখছেন এবং জানাচ্ছি। পরবর্তী এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখবেন, সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের সাথে থাকার জন্য। আজকে জানেন যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে তারেক সাহেব কি দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না, ওনার কি অ্যাকশন, ভারত বয়কট চলছে কিনা। তো এইসব বিষয়ে আমাদের সাথে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন গৌতম লাহিড়ী দাদা। আপনারা সকলেই চিনেন, তিনি জ্যেষ্ঠ সাংবাদিক এবং সকলের সুপরিচিত। আমাদের সকলে আপনারা ওনার কথাই শুনতে ভালোবাসেন। চলুন ওনার কাছে আগে যাই। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? নমস্কার, দাদা আসলে শুভেচ্ছা। প্রোগ্রামটা শুরু করার আগে আসলে দুঃখজনক একটা সংবাদ, যেটা হচ্ছে যে কলকাতাতে একটা হোটেলে আজকে আগুন লেগেছে। 9 জন মারা গিয়েছে, তার মধ্যে 5 জনই বাংলাদেশের। তো ওনাদের শোকসপ্ত পরিবারকে আমি সমবেদনা এবং আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। দাদা, আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, আসলে কি তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন কিনা, আপনার কাছে কতটুকু খবর আছে উনি কি দিল্লি যাচ্ছেন কিনা? কারণ এটা এখনো আমরা কোথাও থেকে কোনো সিউরিটি পাইনি। ধন্যবাদ। প্রথমে আমিও শোক সন্তপ্ত পরিবারের জন্য শোক প্রকাশ করছি। বিশেষ করে আমি খবর পেলাম যে তার মধ্যে একটি সাংবাদিক পরিবারও আছে। ফলে সাংবাদিক আমি ঠিক বলতে পারি, মনে পড়ছে না, কিন্তু খুবই খারাপ লাগছে এটা ঘটনার জন্য। যাই হোক, আসল মানে এই সমস্ত থাকবেই, দুর্ঘটনা তো তা সত্ত্বেও আমাদের জীবন চলে, এগিয়ে নিয়ে যেতে হয়। এবং স্বাভাবিকভাবেই যে প্রশ্ন রাশেদ ভাই করেছেন, সে প্রশ্নটা এখন সকলের মনেই ঘুরছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী কি শেষ পর্যন্ত ভারতে আসবেন। একটা প্রধানমন্ত্রী পরপর দুটি আমন্ত্রণ পেয়েছে। তিনি প্রথম যখন প্রধানমন্ত্রী হন, তিনি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়েছিলেন, এবং যেটা দ্বিপাক্ষিক সফরের জন্য। আর দ্বিতীয়ত, তাকে আবার, যেহেতু সেপ্টেম্বরের 12-13-তে দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য বিমস্টেকের সভাপতি হিসেবেও তাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি ব্রিক্সের এই মুহূর্তে সভাপতি, সেই কারণে অন্যান্য অনেক বহুদেশীয় মঞ্চকেও আহ্বান জানানো হয়েছে বিমস্টেক ছাড়াও, যেমন আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, তেমনি জিসিসি বলা হয়, এই সমস্ত তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এরা সকলেই প্রায় আসছেন। একমাত্র বিমস্টেকের সভাপতি তারেক রহমান আসবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়, এখনো তারা জানাননি, কোনো খবরই জানান। মাঝখানে একটা খবর চলছিল যে তিনি হয়তো আগস্ট মাসের শেষ সপ্তাহে আসতে পারেন, কারণ এই সময়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছিলেন তার জন্য সময় রাখবেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার যে প্রকাশ্য যে বিবৃতি দিয়েছেন বাংলা এবং ইংরেজিতে, তাতে অত্যন্ত কঠিন ভাষায় তারা শর্ত আরোপ করেছেন। কোনো দ্বিপাক্ষিক সফরের আগে এই ধরনের কোনো শর্ত আরোপ করার ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম কেউ জানেন না যে আমি এই কারণে দ্বিপাক্ষিক সফর করব, আপনি যদি এইটা করেন। এরকম হয় না, কারণ সেই বিষয়গুলো কি, যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো তিনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সেখানেই বলতে পারতেন, সেই টেবিলেই আলোচনা হতে পারে। কিন্তু আগাম বলে দেওয়া হচ্ছে যে এজেন্ডাও কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক হয় না, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছি। তা আলোচনা চালানোর পর তাদের 5ই আগস্ট এমন একটা ঘটনা ঘটল, এটাও বিশ্বের নজিরবিহীন, যে একটা প্রেস কনফারেন্সের কারণে তারা ভিজিট মনে করছেন যে তাদের অনুকূল পরিবেশ নেই। একটা প্রেস কনফারেন্স, কার? না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কি বলেছেন? রাজনীতি বলেননি, তিনি বলেছেন আমি ডিসেম্বরে ফিরব, আমার দেশে আমি ফিরতে চাই এবং মানুষের দুঃখ কষ্টের পাশে গিয়ে দাঁড়াতে চাই। সেটা তো একটা মানবিক সংগঠন, যে কোনো সংগঠন যে কাজ করেন, মানুষ দুস্থ বা নিপীড়িত হলে তার পাশে গিয়ে দাঁড়ায়, সেরকম শেখ হাসিনা পাশে দাঁড়াতে হয়। কিন্তু রাজনীতিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছেন বলেন, তিনি তারেক রহমান সরকারকে উৎখাত করার জন্য বলেননি, বা জনগণের মধ্যে বিদ্রোহ তৈরি করে তারেক রহমান সরকারের বিরুদ্ধে তিনি কিছু করবেন সেটাও বলেননি। অথচ বাংলাদেশ সবসময় বলে আসছে যে আওয়ামী লীগ বলে কিছু আর নেই, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে রাজনীতি থেকে। যারা অপ্রাসঙ্গিক হয়ে গেল তাদের সকাল থেকে রাত পর্যন্ত তাদের নিয়ে ভাবতে হচ্ছে, এটা অদ্ভুত বিষয়।
মোদ্দা উত্তর হচ্ছে যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, যেটা গতকাল রাতেও দীনেশ ত্রিবেদী বলেছেন, যে অতীতের ঘটনাকে আমি ভুলতে বলছি না, কিন্তু বলছি অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যতে এগোনোর পথ বন্ধ করবেন না। আপনার অতীতের যে স্মৃতি বা যা দুঃস্বপ্নের স্মৃতি যাই থাকুক, সেটা অবশ্যই থাকবেন, সেটা ভুলবেন না, তার প্রতিকার হওয়া উচিত, সেটা অন্য কথা। সেটা একটা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি করে ফেলাটা খুবই বেমানান, এবং এই ঘটনা কোথাও ঘটেনি। ফলে এখন যদি বাংলাদেশ তাদের যে শর্ত, সেই শর্ত থেকে তারা যদি ফেরত না আসেন, তাহলে তো তারেক রহমানের পক্ষে আসা মুশকিল, ভারতে আসা মুশকিল। কারণ ভারত তো কালকে, তার আগে শুক্রবার দিন যে সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং হয়েছে, তাতে এই প্রশ্নের উত্তরে যারা সরাসরি বলে দিয়েছেন, 3টি দাবি, 3টি শর্ত একটাও মানছেন না। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার সাংবাদিক বৈঠক সম্পর্কে তাদের কোনো ভূমিকা নেই। তার আগেও যা বলেছেন তারই পুনরুক্তি করেছেন। শেখ হাসিনা এবং হাদির তথাকথিত হত্যাকারীদের ফেরত পাওয়ার বিষয়, এ ব্যাপারেও ভারতের তাদের যে পূর্ব ঘোষিত যে নীতি, সেইটারই তিনি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু এর সঙ্গে এবার একটা কথা যোগ করেছেন, সেই যোগটা কিন্তু নতুনত্ব আছে। সেই যোগটা হচ্ছে যে আমরা সম্পর্ক গড়তে চাই, ইতিবাচক, প্রোগ্রেসিভ, সবই ঠিক আছে, পারস্পরিক অভিন্ন স্বার্থে, কিন্তু সেটা রেসিপ্রোসিটি থাকতে হবে। রেসিপ্রোসিটি মানে হচ্ছে আপনি যা করবেন তার পাল্টা আপনাকে শুনতে হবে। ফলে এটা পোলাইটলি কূটনৈতিক পরিভাষার আড়ালে এমন একটা কথা বলা হয়েছে যে আপনি একতরফা বলে যাবেন আর আমি একতরফা শুনবো, এটা নয়। আপনি যেমনটি করবেন, সোজা কথা হচ্ছে যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। তার অনেক রকম ইন্টারপ্রিটেশন হচ্ছে যে তাহলে কি ভারত কি ডিজেল, বিদ্যুৎ সাপ্লাই এগুলো সব বন্ধ করে দেবে? না, এরকম কিছু কথা নেই, এরকম কোনো কথা হয়নি। কিন্তু এই রেসিপ্রোসিটির কথাটা কিন্তু খুব, বাংলাদেশে অনেকেও কিন্তু তার খেয়াল করেছেন। তারাও বলছেন যে ব্যাপারটা কিন্তু নিঃসন্দেহে একটা নতুনত্ব এনেছে দু দেশের সম্পর্কের মধ্যে, যেটা আগে কখনো ভারত বলেনি। রেসিপ্রোসিটির কথা, বা মানে হচ্ছে যে আপনি যেমন করবেন তার প্রতিদানে তেমন পাবেন। বলে এটা একটা চিন্তার বিষয় আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই না এরপরে বলে, আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বলুন। তাহলে দাদা 5ই আগস্টের সেই প্রেস কনফারেন্সে কি আসলে তারেক জিয়া না আসার মূল কারণ বলে মনে করছেন আপনি এখন? না, মূল কারণের সঙ্গে তো আরো দুটো কারণ তারা দিয়েছেন, শেখ হাসিনা প্রত্যর্পণ এবং হাদি হত্যাকারীদের প্রত্যর্পণ। এখন কথা হচ্ছে যে এরকম তো নয়, তারা নিয়ম কানুন সবই জানেন, আসলে তারা একটা অজুহাত তৈরি করছেন। অজুহাত তৈরি করছেন মানে কোনো একটা অজুহাতে তারা ভারতে আসবেন না, এইটা বলার জন্য এই কারণগুলো দিচ্ছেন। কিন্তু সেই কারণগুলো দেওয়ার কোনো অর্থ হয় না। তার কারণ হচ্ছে যে তারা যদি প্রত্যর্পণ চুক্তিটা পড়ে দেখেন, এবং পড়লে কিন্তু তারা দেখতে পাবেন যে কি ধরনের পদ্ধতিতে প্রত্যর্পণ হয়ে থাকে। সেটা না জেনে বা না জেনে তারা একটা অসম্ভব শর্তকে আরোপ করতে চাইছেন, যেটা মানে সম্ভব নয় করা, ভারতের পক্ষে মানা সম্ভব নয়। ওরা হ্যাঁ, তো বলো। 111 জনকে একটু ফেরত চেয়েছে, শেখ হাসিনা সহ 111 জন। বিএনপি বুঝলাম না। শেখ হাসিনা এবং হাদি হত্যাকারী সহ 111 জনকে প্রত্যাপন করার জন্য বলছেন বিএনপি। না, সেরকম তো আমি শুনিনি কিছু, 111 জন সংখ্যাটা তো শুনিনি। আমি শুনেছি আজকে শেখ হাসিনা এবং জি, এবং তার সঙ্গে হচ্ছে যে যারা হাদি হত্যার সঙ্গে অভিযুক্ত তাদের, এই কথাই তো আমি জানি। মানে তাদের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে 111 জনের কথা তো বলা নেই। তারা কে বলছেন আমি জানি না। না আমি এটা নর্থ ইস্ট নিউজের কিছুক্ষণ আগে একটা নিউজ হয়েছে, চন্দন নন্দী লিখেছেন, ওনার হ্যাঁ, সেটা নিউজটা তো থেকে বলবো, পেয়েছি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং জি জি। রবিবার করেছে, তাতে তো এই 3 জনের কথা বলেছেন। এমনকি আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও তো বলেননি, কামাল সাহেবের তো প্রত্যাপন তাও তো বলেননি। এখন তারা দাদা, চাইছে, মানে চাইতে তো পারেন যে এই যে গোটা চাইতে রিসিপ্রোসিটি পারেন, যেটা সেটা তো বললেন, কথা।
ফলে রিসিপ্রোসিটি আমি বলছি রবিবার যে ব্রিফিংটা হয়েছিল সেই ব্রিফিং এ আমি ওই ব্রিফিংটাকেই সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বলে মনে করছি, আচ্ছা আচ্ছা দাদা, আপনি এই যে তাই না? রিসিপ্রোসিটির কথাটা বললেন, যে পারস্পরিকতার কথাটা, যেটা আসলে দিল্লি এই এর বিনিময়ে দিল্লি আসলে কি চেয়েছে মূলত? না, তুমি যেরকম করবে আমি সেরকম করব। তুমি বলবে কিছু অন্যায় দাবি করে যাবে, আর আমি চুপ করে শুনে যাব, খালি বলে যাব যে না না আমি করছি না, তা না, আমিও পাল্টা ভারতের কিছু থাকতে পারে, সেগুলো তখন আছে বলবে। আমি আশা এরপর করছি আজকে সেরকম কিছু। আজকে পত্রিকাতে দেখলাম, যে পত্রিকাটা ফটোকার্ড দেখলাম, যে দীনেশ ত্রিবেদী উনি বলেছেন যে তারেক জিয়া যদি দিল্লিতে যায় তাহলে এটা স্মরণকালের সর্ববৃহৎ হবে, এই সেলিব্রেশনের মতো হবে বা অভ্যর্থনা জানানো না হবে। না না, এগুলো বাংলাদেশির একটু রং চং চড়িয়ে বলে আর কি। উনি পরিষ্কার বলেছেন তাকে যে সম্বর্ধনা দেওয়া হবে, নিঃসন্দেহে সেটা তো বলেছেন মোদী দীনেশ ত্রিবেদীকে বলেছেন তুমি আমার হয়ে কথা বলতে পারো যে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে অভ্যর্থনা জানাবো। এখন স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা কিনা আমি বলতে পারবো না। দাদা, এখন অনেকেই যেমন বলছে যে তারেক জি আসলে যাচ্ছে না, হয়তো 10 ট্রাক অস্ত্র, তারপরে উলফা নেতাদেরকে জায়গা দেওয়া, এগুলো নিয়ে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই কারণেই তারেক হয়তো যেতে এখন চাচ্ছে না। তো তা নয়, এখন তো বর্তমান সম্পর্কের ভিত্তিতে আলোচনা হবে, তাই না? জি পুরনো কাসন্দি আমার মনে হয় না ভারত এখন সেটা জিজ্ঞেস করবে, কারণ সেটা তো বাংলাদেশের আদালত তাকে তো বেকসুর খালাসও করে দিয়েছে, তাই না? জি সেটা আমার মনে হয় না। নতুন ঘটনা ঘটলে অবশ্যই সেটা বলতে পারে। যেমন জাতিসংঘের রিপোর্টে বলা আছে যে আল কায়দার সংখ্যা প্রভাব বাড়ছে, সেগুলো আলোচনায় আসতে পারে। কিন্তু অতীতে 10 ট্রাকের বিষয়টা এখন আলোচনায় নাও আসতে পারে। দাদা, একটা পত্রিকা বাংলাদেশের, এটা একটা দর্শকই কমেন্টস করেছে যে দাদা আমার দেশ পত্রিকা লিখলো তারেক জিয়া ভারতে যাবে, অন্য দিক দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে ওই পত্রিকাতে আমি যা জানি লিখা ছিল আমি যে যে তারেক জিয়াকে ভারত নেওয়ার এত আগ্রহ, কারণ হচ্ছে তারেক জিয়াকে কোনোভাবে ভারত নিতে পারলে যেদিন উনি যাবে ওই দিনই শেখ হাসিনাও ঢুকে যাবে। দেখুন, এটা তো কোনো প্রতিষ্ঠিত সংবাদপত্র নয়, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারপত্র, লিফলেট যাকে বলা হয়। লিফলেট আর খবরের কাগজ তো এক নয়, তাই না? এটা খবরের কাগজ নয়। আমি যদি প্রতিষ্ঠিত কোনো কাগজে বেরোতো কথা, আমার দেশ কি বলছে না বলছে সে নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই, তাকে গুরুত্বও দিতে রাজি নই। তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে, একটা রাজনৈতিক, তাদের একটা আদর্শ আছে, যে আদর্শটা হচ্ছে অবশ্যই ভারত বিরোধিতা করা। তারা সেই অনুযায়ী নানাবিধ অনেক সংবাদ লিখে থাকেন। এগুলো প্রত্যেকটাকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে তো মহা সমস্যা, সারাদিন কেটে যাবে, তাই না? সম্ভব নয়। কারণ আমার মনে হয় না যে এটাকে কোনো প্রতিক্রিয়া দিয়ে তার সম্মান জানাতে আমি চাইছি না। দাদা, আপনি যে কথাটা বলছিলেন যে জাতিসংঘের সেই রিপোর্টের কথা, সেই রিপোর্টের পরে এই যে কারা মহাপরিদর্শক উনি বলেছিলেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগারে এত বেশি কয়েদি আছে, উনি বলেননি যে কোন দলের বা কি, কিন্তু উনি বলছে এত বেশি কয়েদি আছে, উপচে পড়া অবস্থা, সেখানে জঙ্গিদেরকে আলাদা করে যে রাখবো সেটারও কোনো উপায় নেই, মানে জঙ্গি নর্মাল কয়েদি সব একাকার। এরপরে আজকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং কিছু কিছু সাংবাদিক অলরেডি লিখছে যে উনি মনে হয় কার পক্ষে কাজ করছে এটা তদন্ত হওয়া উচিত, এই লোকের উপর নজর রাখা উচিত। ব্যাপারটাই কিভাবে দেখছেন? যাই না, আমি তো জানি বাংলাদেশে জঙ্গিরা এখন প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জেলে তো নেই। জেলে খুব কম আছে, খুবই কম। খুবই সামান্য কয়েকজন আছে যাদের ফাঁসির আদেশ হয়েছিল শেখ হাসিনার সময়, তাদেরকে চেষ্টা করেও তারা ছাড়াতে পারেনি, সেরকম কিছু অপরাধী আছে। কিন্তু বাকি আনসারুল্লাহ বাংলা বা আল কায়দার যেটা সহযোগী সংস্থা বাংলাদেশে যারা চালায়, বা হুজি, তাদের অনেকেই তো বাইরে বেরিয়ে এসছেন। সেই জুলাই মাসে নরসিংদী জেল থেকে তো একটা বড় ধরনের জঙ্গিরা বাইরে চলে এসছে, এবং তারপরেও তো বহু জেল ভেঙে তারা অস্ত্র লুট করেছেন। আজ পর্যন্ত তো বাংলাদেশ সরকার বলতে পারলো না শেখ হাসিনার গণভবনে যে আধুনিক মারণাস্ত্র থাকতো সেগুলো কোথায়। সবাই চোখে দেখেছে যে মুরগি ইত্যাদি এসব নিয়ে যাচ্ছে, লোকে পালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অস্ত্র ভান্ডারটা যে লুট হয়েছে সেই অস্ত্র ভান্ডার কি ফিরে এসছে, নাকি সেটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে?
তাই না? ফলে আমার মতে যে জঙ্গি আর সাধারণ মানুষকে পার্থক্য করা যাচ্ছে না, সেই সংখ্যাটা খুব বেশি নাও হতে পারে। অধিকাংশ জঙ্গি বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা, গণভবনের যেমন আপনি দেখলেন সাধারণ জনগণ, আম পাবলিক দেখলো হাঁস মুরগি তারপরে শাকসবজি, কিন্তু আপনি এজ এ সাংবাদিক আপনি দেখলেন হচ্ছেন যে অস্ত্রগুলো। কিন্তু আমি দেখেছি আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই অস্ত্রগুলো রাখার জন্য যে ক্যাবিনেট গুলো থাকে ওগুলো এক একটা 4.5 টন ওজন। সেখানে প্রায় 13টা ক্যাবিনেটের একটা ক্যাবিনেট পর্যন্ত নেই। 4.5 টন ওজনের ক্যাবিনেট কিন্তু কাঁধে করে নিয়ে পালানো যায় না। এই ক্যাবিনেট না, গুলো সেটা কোথায় ছবি নেই, সেই ছবিগুলো কিন্তু নেই। নেই? মানে সমস্ত ছবিটাকে ইচ্ছাকৃতভাবে ডাইভার্ট করা হয়েছিল যাতে মানুষ ওইগুলো দেখে, মাছ হাঁস, তাদের জামা কাপড়, শেখ হাসিনার জামা কাপড়, এসব নিয়ে লোকে যাচ্ছে। কিন্তু যে মারাত্মক অস্ত্রগুলো কোথায় গেল, তাকে বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেনি। তার কোনো উত্তর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রী কেউই কিন্তু বলেন। এটা তো একটা প্রশ্ন, তাই না? ফলে এই সেই ক্যাবিনেট অস্ত্র গুলো নিয়ে কাদের হাতে গেল, সেই অস্ত্র কারা সেই অস্ত্র নিয়ে ঘুরছেন, কতটা আর্মি উদ্ধার করতে। একটা সময় তো আসিফ নজরুল বলেছিলেন যে অস্ত্র আর সকলে পাওয়া যাবে না, যারা আছেন তারা যেন ব্যবহার না করে। দাদা, আজকে আরেকটা নিউজ অলরেডি চলে এসেছে, যেটা পত্রিকাতে না আসলেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, দুই একটা পত্রিকা করেছে। সেটা হচ্ছে যে চায়না, জাপান তো নেই, জাপান তো এক সাইড হয়ে গেছে, চায়না সহ বাকি উন্নয়ন সহযোগীদের যারা আছে তারা সবাই এখন অপেক্ষা করছে যে ডিসেম্বর পর্যন্ত আসলে কি হয়, মানে শেখ হাসিনা ফিরে আসে কি আসবে না এগুলো নিয়ে, যার কারণে তারা ইনভেস্টমেন্টে আসছে না। এই বিষয়টাকে না, আপনি সেটা কিভাবে নেই। দেখেন? এবং আপনার কাছে সবচেয়ে বড় কতগুলো কথা খবর আছে? হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রতিনিধি দল ঘুরে এসছে, ঢাকায় গেছে। দ্বিতীয়ত আমি জানতাম সেখানে সেই পিটার হাস, পুরনো যে রাষ্ট্রদূত ছিলেন যুক্তরাষ্ট্রের, তিনিও গিয়েছিলেন। তার একটা এনার্জি কোম্পানি আছে, তিনি গিয়েছিলেন তার কারণ অন্য। তার কারণ হচ্ছে তিনি যে কোম্পানিটা থেকে যে গ্যাস সাপ্লাই করতেন, সেই কোম্পানিটাতে আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরলো সেটা নাকি, যে কারণে একটা গ্যাসের সংকট হচ্ছে বাংলাদেশে, এবং সেটা নাকি মেরামতি হতে নাকি বহুদিন সময় লাগবে। কি ধরনের, কিভাবে হলো, কিভাবে আগুন লাগলো, এ কথা কোনো বাংলাদেশের আমি গণমাধ্যমে ভালো করে দেখিনি কোনো প্রতিবেদন। দ্বিতীয়ত হচ্ছে এরপরে তো একটা ভারতীয় বণিক সভার সর্বোচ্চ উচ্চ পর্যায়ের একটা বণিক প্রতিনিধি দল, তারাও কিন্তু ঢাকা সফর করেছেন, এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তাদের সভাপতির নেতৃত্বে তারা শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং এটাও দেখলাম বাংলাদেশেরই সংবাদ সংস্থার খবর যে বাংলাদেশ সরকার যাতে আমদানি রপ্তানি বাড়ে তার জন্য দুটো টাস্ক ফোর্স তৈরি করছেন, যাতে সেই টাস্ক ফোর্স ঠিক করে কোন ধরনের পণ্য আমদানি রপ্তানি হতে পারে। ফলে এখন লগ্নির কথা কিন্তু, যেটা বলছেন লগ্নির কথা কিন্তু কোথাও দেখছি না। দাদা, আপনার কি মনে হয় যদি তারেক জিয়া ভারতে না যায় তাহলে সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয় ভারত বাংলাদেশ? কারণ আমরা যতটুকু দেখছি যে ভারত সর্বোচ্চ চেষ্টা করছে যে কনফিডেন্সে নিতে, যে আপনি আসেন, কোনো সমস্যা নেই, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করব। ভারতের তরফ থেকে তো সৌজন্যতা দেখানো হচ্ছে, উদারতা দেখানো হচ্ছে, এবং সেটা সবসময় ভারতের দুর্বলতা বলে তারা ভাবছেন হয়তো। সেটা ভাবতেই পারেন, ভেবে আনন্দ পেতে পারেন যে ভারতের দুর্বলতা। কিন্তু ভারতের নির্ভর হয়ে, ভারত মুখাপেক্ষী হয়ে তো থাকতেই হবে। আপনি তো এখনো বিদ্যুৎ, এখনো জ্বালানির আবেদন করেছেন, বাড়তি জ্বালানি যাতে দেওয়া হয়, তাই না? আপনার ওখানে কাঁচা মরিচের দাম বেড়ে গেলে ভারত থেকে না যাওয়া পর্যন্ত বাজারের দাম নামে না। মানে এইরকম একটা অবস্থা। সেই অবস্থা, আমার ধারণা যে এবার এটা যে কোনো কারণে হোক হয়েছে, কিন্তু তারেক রহমান যদি শেষ পর্যন্ত, মানে তিনি ক্ষমতায় থাকতে চান, কারণ মানুষ তো ক্রমশ, তারা আজকে একটু অসুবিধা হচ্ছে, মানুষ তো তাদের বিরুদ্ধে তো ক্ষোভ প্রকাশ করছেন, তাই না? ফলে তাকে ভারতের সাহায্য নিতেই হবে। ফলে আমার মনে হয় আজ না হলেও কোনো এক সময় তাকে আসতেই হবে ভারতের, সময়টা তো ঠিক। কিন্তু এখন তো আমরা যতটুকু শুনছি 22, 23, 24 3 দিন সময় আছে নরেন্দ্র মোদীর হাতে।
এরপরে উনি চলে যাবেন, আজকে চলে 19। আপনার কি মনে হয় যে এখনো সময় আছে যে তারেক জিয়া বলতে পারে যে আমি 21 তারিখ বা 22 তারিখ আসছি? না, তার আগে একটা বড় কারণ যেটা দেখি আমরা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সফরের আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা অ্যাডভান্স টিম তারা আসে। তাদের কিন্তু আজকে এসে যাওয়া উচিত ছিল যদি তারেক রহমান সফর করেন। তারা যেহেতু আসেননি, ফলে এই মুহূর্তে অদূর ভবিষ্যতে এখন দেখছি না কোনো সফর। হলে খুব অবাক হব, কিন্তু আমার মতে হচ্ছে না কোনো সফর। এই বছরের ভেতর আর হচ্ছে না। এটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি। এই বছরের ভিতরে যদি না হয় সফর, তাহলে আমাদের গঙ্গা চুক্তির কি হবে? গঙ্গা চুক্তি নিয়ে আমি যতদূর জানি, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আমি জেনেছি সেটা হচ্ছে যে কোনো কাজই শুরু হয়নি, কোনো কাজই শুরু হয়নি। বাংলাদেশের পানি মন্ত্রী এখন আবার আজকেই আমি দেখেছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে তারা নতুন একটা শর্ত আরোপ করতে চাইছে। সেই শর্তটা হলো যে গ্যারান্টি দিতে হবে পানি সরবরাহ। এরকম নয় যে পানি কমে গেল আপনি পানি কম দেবেন, তা নয়। আপনাকে গ্যারান্টি দিতে হবে, যেটা লেখা আছে সেটা দিতেই হবে। সেটা সম্ভব কি সম্ভব না, আজকাল বাংলাদেশ সব ব্যাপারে একটা শর্ত আরোপ করতে চাইছেন। মানে এত শর্ত আরোপের খেলায় নামলে তো মুশকিল। সেই না আগাম পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে রেসিপ্রোকাল হবে কিন্তু সম্পর্ক। মানে আপনি যদি একতরফা শর্ত আরোপ করেন, তাহলে ভারতও পাল্টা শর্ত আরোপ করতে পারে, এখনো করেনি। তাহলে এমনও তো হতে পারে দাদা যে গঙ্গা চুক্তি যদি না হয় বা আপনারা যদি পানি বন্ধ করেন সিন্ধুর মতো, তাহলে তো বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে চলে যেতে পারে তারেক জিয়া, কারণ চোখে চোখ রেখে কথা বলবে তো। না, চোখে চোখ যা করি করে করুন, কথা বলুন, কিন্তু পয়েন্ট হচ্ছে যে তিনি কি উদ্যোগ নিয়েছেন চুক্তিটা নবায়ন করার জন্য? তিনি তো কোনো উদ্যোগ নেননি। তিনি, আমি যেটা জানি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের এই বাংলা পানি চুক্তির নিয়ম হচ্ছে শুখা মরশুমে পানির বন্টন। শুখা মরশুমটা জানুয়ারি থেকে মে মাস, এবং এটা শুনলে অবাক হতে হয় যে মে মাসের শেষ সপ্তাহে একটা প্রতিনিধি দলকে পাঠিয়েছিল তারেক জিয়া সরকার, যখন প্রায় শুখা মরশুম শেষ। এরপরে তো বর্ষা, ফলে বর্ষা এখন থেমে না গেলে আর তো পানি মাপা যাবে না, কারণ বর্ষার পানি দিয়ে তো মাপযোগ করা যায় না। ফলে গঙ্গা পানি চুক্তি সত্যি নবায়ন নিয়ে একটা সমস্যা থাকছে। সমস্যা থাকলেও যেটা, দেখুন, শেখ হাসিনার ব্যাপারে তারা যাই খুশি বলুন যে সমস্ত কিছু করে গেছেন, কিন্তু শেখ হাসিনার চুক্তিতে এটাও আছে, যদি কোনো কারণে চুক্তি নবায়ন না হয় তাহলে পুরনো চুক্তিটাই বহাল থাকবে। অর্থাৎ শেখ হাসিনার চুক্তিটাই অনুযায়ী তারেক জিয়াকে বহন করতে হবে। তার মানে যেমন আপনারাও শেখ সেটাই হাসিনা এক্সপেক্ট করবেন। তৈরি করা, যেমন শেখ হাসিনার সময় তৈরি করা বন্দি প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি ব্যবহার করে তারা শেখ হাসিনাকেই প্রত্যর্পণ করতে বলছেন, তাই না? অন্তত শেখ হাসিনা একটা কাজ ভালো করে গেছিলেন, যে সেই কারণে বন্দি প্রত্যর্পণটা চাইতে পারছেন। না হলে তাও হইতো না। দাদা এখন আচ্ছা, শেখ আমি হাসিনা, আজকে খুব বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। আমি যদি আজকে একটু বিদায় নিই ভালো আপনাকে হয়, ছেড়ে দিচ্ছি, আমি কারণ জাস্ট অন্য একটা সময়- একটা প্রশ্ন করি, হুম। আপনি কয়েক সেকেন্ডে জবাবটা দেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নাকি এটা যাবে, আপনার কি মনে হয় যে কোর্টে গেলে এটাতে কোনো কাজ না, হবে? না, 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 হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, আমাদের 1962 সালের একটা প্রত্যর্পণ আইন আছে।